কমলের চায়ের দোকানের আড্ডার আসরে আজ হঠাৎ করেই ভূতের গল্পের প্রসঙ্গ উঠতেই রজতবাবু তার অতীত জীবনে ঘটে যাওয়া এক অভিজ্ঞতার কথা বললেন, যা শুনে সকলেই মন্ত্রমুগ্ধের মতো অবাক হয়ে গেল। রজতবাবু একজন শিক্ষক ছিলেন। উলুমারি গ্রামে শিক্ষকতা করতে গিয়ে তার ঠিক কী রকম অভিজ্ঞতা হয়েছিল, আজ সে ঘটনায় তিনি বলতে চলেছেন। ভূত, প্রেত, অশরীরী প্রেতাত্মা মানে কি শুধুই মানব জাতির জন্য ক্ষতিকারক কিংবা অমঙ্গল সাধনকারী, নাকি এর বাইরেও অন্য কিছু হতে পারে? নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে উলুমারি গ্রামের রিক্সাওয়ালা। তাহলে আর বেশি দেরি করছি না, শীঘ্রই শুরু করতে চলেছি আমাদের আজকের এই বিশেষ নিবেদন। শহরের গলির মুখে যে মাঝারি মাপের চায়ের দোকান ঘরটা রয়েছে, সেখানে রাতে আড্ডার জমজমাট আসরে মশগুল হয় আশেপাশে স্থানীয় পাড়াগুলির অধিকাংশ মানুষেরা। সময়টা এখন শীতকাল হবার কারণে সন্ধ্যা 6টা নাগাদ একে একে সকলে এসে উপস্থিত হলো চায়ের দোকানে। আড্ডার আসরে অংশগ্রহণকারী দলটির মধ্যে যেমন বৃদ্ধ মানুষেরা থাকে, ঠিক তেমনই আবার নবীন মানুষেরাও থাকে। এরপর চলে গভীর রাত পর্যন্ত আড্ডা। রবিবারের ছুটির দিনে বিশেষ কোনো কাজকর্ম না থাকার কারণে সকলে সন্ধ্যা থেকেই এসে উপস্থিত হয়েছিল ক্লাবে। এবার সেই রবি বাসরীয় আসরে অংশগ্রহণ করলেন রজত বসু। রজত বসু একজন শিক্ষক ছিলেন, যদিও এখন তিনি অবসরপ্রাপ্ত। প্রথমে কোনো বেসরকারি প্রাইমারিতে এবং পরবর্তীকালে শহরের এক নামকরা হাই স্কুলে শিক্ষকতা করেছেন যথাযথ দক্ষতার সাথে। ভদ্রলোক ভীষণ সৎ প্রকৃতির মানুষ, পাড়ার সকলেই তাকে বড় সম্মান করে। বৃদ্ধ রজত বসুর মাথা ভরা সাদা চুল, চোখে গোল ফ্রেমের চশমা, আর পরনে থাকে সব সময় ঢোলা ঢালা পাঞ্জাবি ও পাজামা। কমলের চায়ের দোকানে প্রবেশ করে ব্রেঞ্চের এক পাশে ফাঁকা অংশ দেখে বেশ আরাম করে বসলেন তিনি। দোকানদার কমল মাটির ভারে উষ্ণ ধুমায়িত চা ঢেলে তা নিয়ে এলো রজতবাবুর দিকে। এই নিন বাবু আপনার চা। রজতবাবু দোকানদার কমলের দিকে তাকিয়ে সৌজন্যমূলক মৃদু হেসে গাম্ভীর্যপূর্ণ স্বরে বললেন, এই কমল, একটা সিগারেট দে তো, মাথাটা একটু ধরে আছে। চায়ের সাথে সিগারেট না টান দিলে এই মাথা ধরাটা কিছুতেই কমবে না। আচ্ছা বাবু, দিচ্ছি। দোকানদার কমল এবার সামনের দিকে এগিয়ে গিয়ে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটা বাড়িয়ে দিল বৃদ্ধ রজতবাবুর দিকে। রজতবাবু মাটির ভারে কিঞ্চিত ফু দিয়ে একটা লম্বা চুমুক বসিয়ে হাত বাড়িয়ে সিগারেটখানা নিলেন। সিগারেটে আগুন ধরিয়ে চা পানের সাথে তিনি ধূমপান করতে লাগলেন পরম তৃপ্তিতে। মাঝারি আয়তনের চায়ের দোকান ঘরে 100 পাওয়ারের বৈদ্যুতিক বাতিটা জ্বলছে ঠিকই, কিন্তু আজ সেটা সন্ধ্যার পর থেকেই কেমন যেন টিমটিমে মৃদুভাবে জ্বলছে। ভোল্টেজের তারতম্যের কারণেই হয়তো বৈদ্যুতিক বাতিটি তার স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে মৃদু আলোর ছটা ছড়িয়ে দিয়ে গোটা দোকান ঘরের বিভিন্ন অংশে অন্ধকার করে তুলেছে। সময়টা এখন মাঘ মাসের কনকনে ঠান্ডা, তার ওপর আবার এই কয়েকদিন ধরে গভীর নিম্নচাপের কারণে ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে। ফলে ঠান্ডার মাত্রা বেড়েছে আরও কয়েক গুণ। একেবারে যাকে বলে হাড় কাঁপানো ঠান্ডা। গায়ের চাদরখানা ভালোভাবে টেনে নিয়ে রজতবাবু শূন্য মাটির ভারটা হাত বাড়িয়ে ফেলে দিলেন ডাস্টবিনের দিকে। ছোট হয়ে আসা সিগারেটের ফিল্টারে শেষ টান দিয়ে সেটাকেও বাইরের দিকে নিক্ষেপ করতেই রাস্তায় জমা জলের মধ্যে পড়ে সশব্দে ফিল্টারের আগুন নিভে গেল। রজতবাবু, একেবারে জাকিয়ে ঠান্ডা পড়েছে, কি বলুন? বাপরে, ঠান্ডায় হাত পা যেন একেবারে জমে যাচ্ছে। হ্যাঁ, তা যা বলেছেন চৌধুরী মশাই, সত্যি এত বছরের জীবনের এরকম ঠান্ডা বোধহয় এর আগে কখনো কোনোদিনও পড়েনি। এই যেন একেবারে রেকর্ড পড়া ঠান্ডা। রজতবাবু, আবহাওয়া দপ্তর বলেছে এই 1 সপ্তাহের মধ্যে নাকি আরও ঠান্ডার পরিমাণ বাড়বে। রজতবাবু এবং চৌধুরী পাড়ার মনমোহন চৌধুরী নিজেদের মধ্যে গল্পগুজব করছিলেন।
ঠিক এমন সময় মুখোমুখি রাখা বেঞ্চে বসে থাকা অল্প বয়সী যুবক রানা বলল, কি বলছেন কি কাকাবাবু? এর থেকেও বেশি ঠান্ডা বাড়বে? তাহলে কি এই শহরেও বরফ পড়বে নাকি? অবশ্যই এই কীর্তি হলে একদিকে বেশ ভালোই হয়। হ্যাঁ, কি বলুন? টাকা পয়সা খরচ করে পাহাড়ি অঞ্চলে আর বেড়াতে যেতে হবে না, অথচ শহরে বসেই বরফের মজা নিতে পারবো। হ্যাঁ। কথা বলা শেষ হতেই খ্যাক খ্যাক করে হেসে উঠল রানা। কিন্তু তার হাসির সাথে তালে তাল মিলিয়ে মোটেও হাসির রোল উঠল না। তার এমন ধারা রসিকতায় যে কেউই খুশি হয়নি সে কথাও বিলক্ষণ বুঝতে পারল। সকলে ওর মুখের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দেখে রানা এবার কেমন যেন থতমতো খেয়ে গেল। কিছু একটা বলে পরিস্থিতি সামাল দিতে চাইল সে, কিন্তু কোন বিষয়ের ওপর যে কথা বলা যায় তাই বুঝে উঠতে না পেরে তাড়াহুড়ো করে বলে ফেলল অদ্ভুত একটা কথা। আচ্ছা, আপনারা কেউ কি কোনো সত্যি ভূতের গল্প জানেন? আসলে এরকম আলো আধার মাখা বৃষ্টি ভেজা শীতের রাতে ভূতের গল্প শুনতে কিন্তু বেশ লাগে। রানার কথায় ভীষণ রকমের চটে গেলেন চৌধুরী পাড়ার মনমোহন বাবু। তিনি এক প্রকার দাঁত মুখ খিচিয়ে বললেন, ওহে ছোকরা, তুমি এই সমস্ত ভূত প্রেত অতৃপ্ত আত্মার বিষয় কি জানো বলো দেখি। হ্যাঁ, কতটুকু জ্ঞান রয়েছে তোমার যে তুমি এমন রাত বিরেতে তাদের গল্প শুনতে চাইছো? হ্যাঁ, জানো না রাতের বেলায় তাদের নাম নিতে নেই? আর তুমি যা ফাজিল ছেলে, তাতে তো তাদের নিয়ে রীতিমতো রসিকতা করছো। বিপদে পড়বে হে, চরম বিপদে পড়বে। খানিকটা ধমকানির ভঙ্গিমায় কথাগুলো বললেন মনমোহন বাবু। আশেপাশের পাড়ার প্রত্যেকেই ভালোভাবে জানেন যে তিনি বড় ভীতু প্রকৃতির মানুষ। ভূত প্রেত অতৃপ্ত আত্মার বিষয়ে তার বরাবরই বড় বেশি দুর্বলতা রয়েছে। মনমোহন বাবুর পাশে বসে থাকা রজতবাবু সকলকে পুরোপুরি চমকে দিয়ে শান্ত গলায় বললেন, আমার জীবনে এরকম এক অভিজ্ঞতার একটি ঘটনা ঘটেছিল বটে। সেই ঘটনার কথা আমি আজ পর্যন্ত এত বছর পরেও ভুলতে পারিনি, হয়তো কখনো কোনোদিনও ভুলতেও পারবো না। মৃত্যু পর্যন্ত সেই ঘটনা আমার মস্তিষ্কেই থেকে যাবে। আমিও তখন রানার মতো কঠোরভাবে অবিশ্বাসী ছিলাম। এই সকল অতিলৌকিক সত্তার বিষয়ে আমার একেবারেই ধ্যান ধারণা ছিল না, কিন্তু এই ঘটনা আমার সমস্ত ধ্যান ধারণা বদলে দিয়েছিল পুরোপুরিভাবে। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে যে প্রাচীর রয়েছে, সেই প্রাচীর যেন ঝনঝন শব্দ করে ভেঙে পড়েছিল কাঁচের দেওয়ালের মতো। রজতবাবুর মুখ থেকে এই কথা শুনে চায়ের দোকানে বসে থাকা সকল ব্যক্তি এবার কেমন যেন নির্বাক হয়ে গেল। এতক্ষণ ধরে প্রত্যেকে নিজেদের মধ্যে নানান গল্প গুজব করলেও এবার সকলে কথা থামিয়ে তাকালো বৃদ্ধ রজতবাবুর দিকে। চায়ের দোকানদার কমল সবার প্রথমে বলে উঠল, সে কি বাবু, আপনার সাথে সত্যি এমন কোনো ঘটনা ঘটেছিল? হ্যাঁ রে কমল, তাহলে আর বলছি কি? তবে সেই ঘটনা আমার জীবনের মোড় বদলে দিয়েছিল। আমার দেখা দৃষ্টিভঙ্গি একেবারেই পাল্টে দিয়েছিল। বাবু, আপনি তাহলে আজকে সেই ঘটনার কথাই না হয় বলুন। আমরা সকলে তা শুনতে চাই, জানতে চাই আপনার অতীত জীবনে ঠিক কি এমন ঘটনা ঘটেছিল যা আজ এত বছর পরেও আপনি ভুলতে পারেননি। কি এমন সেই ঘটনা যা আজও আপনার মস্তিষ্কে গেঁথে রয়েছে? খানিকটা আবদারের ভঙ্গিমায় কথাগুলো বলল কমল। তবে প্রস্তাবটা কমল রাখলেও সেই একই প্রস্তাব যে সেখানে উপস্থিত সকলের মনের মধ্যে জাগরিত হয়েছিল তা রজতবাবু প্রত্যেকের মুখমণ্ডলের অভিব্যক্তি দেখেই বিলক্ষণ বুঝতে পারলেন। রজতবাবু কমলের দিকে তাকিয়ে থমথমে গলায় বললেন, আচ্ছা বেশ, ঠিক আছে, শোন তবে সেইবার ঠিক কী ঘটনা ঘটেছিল। যে ঘটনার কথা আমি বলতে চলেছি সেই ঘটনা কিন্তু এখনকার সমসাময়িক কালের নয়, আজ থেকে অনেক বছর আগের ঘটনা। বলতে পারি সেই ঘটনা আমার কর্মজীবনের একেবারে প্রথম দিককার ঘটনা। তখনও আমি হাই স্কুলে চাকরি পাইনি। পড়াশুনো শেষ করে বহু চেষ্টা করছি যে কোনো একটা চাকরি জোগাড় করার, কারণ তখন আমাদের সংসারের অর্থনৈতিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না।
তাই আমি আপ্রাণ চেষ্টা করছিলাম বাবাকে কিছুটা হলেও সাহায্য করার জন্য। একখানা কাজও পেয়ে গেলাম অল্প কিছুদিন চেষ্টার মধ্যেই। চিঠি মারফত আমায় জানানো হলো উলুমারি নামের কোনো একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার কাজ দেওয়া হবে। তবে চিঠিতে লেখা ঠিকানাটা আমাদের বাড়ি থেকে বহু দূরের পথ। তখনই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, একটা কাজের সুযোগ যখন হাতে এসেছে তখন কিছুতেই এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। সুযোগের সৎ ব্যবহার করতেই হবে। আর তাছাড়া কাজটা আমার সেই সময়কার পরিস্থিতিতে এই বড় প্রয়োজনই হয়ে পড়েছিল। তাই আমাদের শহরের বাড়ি থেকে সেই ঠিকানা যত বেশি দূরেই হোক না কেন, আমি রাজি হয়ে গেলাম তাতে। কাল বিলম্ব না করে পরিবারের সকলকে চাকরির কথা বলে বিদায় জানিয়ে বড়দের আশীর্বাদ মাথায় নিয়ে একদিন সকালে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম। আমার পরিবারের মানুষেরা, বিশেষ করে আমার মা বাবা, বেশ আপত্তি জানিয়েছিলেন শহর থেকে এত দূরে উলুমারি গ্রামে চাকরি করতে যাবার জন্য, কিন্তু আমি তাদের কথা মোটেই শুনিনি। পরিবারের আপনজনেরা এরকমই হয়, তারা শত অসুবিধার মধ্যে থাকলেও নিজেদের সন্তানদের কখনো কোনোদিনও সামান্য ঝুঁকি নিতে দেন না। আমি বহু চেষ্টা করে অনেকবার বোঝানোর পর অবশেষে মা বাবাকে রাজি করাতে পেরেছিলাম। এখনো বেশ মনে আছে, তখনও ছিল এরকমই এক শীতের সময়। সাত সকালে উলুমারি যাওয়ার জন্য স্টেশনে এসে শুনলাম কোথাও নাকি কোনো এক ভয়ানক দুর্ঘটনা ঘটেছে, তাই জন্য ট্রেন প্রায় 2-3 ঘন্টার মতো লেট করে আসবে। লোক মুখে কথাটা শুনে আমি মাথায় হাত দিয়ে স্টেশনের ওয়েটিং রুমে বসে পড়লাম ধপ করে। একে এত দূরের রাস্তা, তার উপর আবার 2-3 ঘন্টা লেট। প্রথমে বেশ অনেকক্ষণ ট্রেন যাত্রা, তারপর বাস, তারপর পায়ে হাঁটার পথ। পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যাওয়ার কথা, তারপরে নাকি আবার ট্রেন আসতে লেট হবে। আচ্ছা তোমরাই বলো, এরকম কথা শুনলে কারই বা দুশ্চিন্তা হয় না? তাছাড়া আমাদের সময় এখনকার মতন হাতে হাতে এমন একটি করে স্মার্টফোনও ছিল না, সুতরাং চাইলে লোকেশনও দেখা যেত না। তাই সম্পূর্ণ অচেনা অজানা জায়গায় একলা যাওয়ার মধ্যে যেমন রোমাঞ্চ কাজ করতো, ঠিক তেমনই আবার ভুল পথে চলে যাওয়ার দুশ্চিন্তাও থাকতো বটে। আমি ছোটবেলা থেকে একটু জেদি প্রকৃতির মানুষ। একবার যখন বাড়ি থেকে বেরিয়েছি উলুমারি গ্রামে শিক্ষকতা করতে যাবার জন্য, তখন কিছুতেই বাড়িতে আজকে আর ফিরবো না। সুতরাং স্টেশনেই বসে অপেক্ষা করতে লাগলাম ট্রেন আসার জন্য। 3 ঘন্টার মতো সময় বিলম্ব হবার কথা ছিল, কিন্তু ঘড়ি ধরে ঠিক 3.25 ঘন্টার পর ট্রেন এলো। আমি আমার ব্যাগপত্র নিয়ে উঠে বললাম একটা ফাঁকা কামরা দেখে। কামরায় উঠে দেখলাম আমি ছাড়া আর হাতে গোনা মাত্র কয়েকজন যাত্রী এদিক ওদিকে যত্রতত্র দাঁড়িয়ে বা বসে রয়েছে। জানালার ধারের একটি ফাঁকা সিটে বসে বললাম আমি। ট্রেন তার নিজের গতিতে ঊর্ধ্বশ্বাসে ছুটতে আরম্ভ করলো। শত সহস্র গ্রাম গঞ্জ, ঘর বাড়ি, গাছপালা পিছনে ফেলে সে কেবলই এগিয়ে চলল সামনের দিকে। রজতবাবু কথা বলা শেষ করতেই মনমোহন চৌধুরী কমলের উদ্দেশ্যে বললেন, এই কমল, আরেক ভার করে চা আর একটা সিগারেট দে তো দেখি। মনমোহন বাবুর কথায় সম্মতিসূচকভাবে মাথা নেড়ে কমল গরম উনুনের ওপর চায়ের কেটলিটা চাপিয়ে দিল। রজতবাবু পুনরায় আরম্ভ করলেন সেই কাহিনীর কথা। উলুমারি স্টেশনে আমি যখন নামলাম তখন হাত ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় প্রায় দুপুর ওই 3:30-এর কাছাকাছি। বাড়ি থেকে আমাকে বেশ কিছু খাবার দিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো আমি ট্রেনে বসেই খেয়ে নিয়েছিলাম। তাই এতটুকু সময় অপচয় না করে স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষজনের কাছে স্থানীয় বাস স্ট্যান্ড কোনখানে সে কথা জেনে তড়ি ঘড়ি করে এগিয়ে গেলাম সেদিকেই। স্টেশন থেকে বাস স্ট্যান্ডে এসে একটি লোকাল বাসে উঠলাম। স্টেশন হতে উলুমারি গ্রাম পৌঁছাতে হলে পার করতে হবে বেশ কয়েক কিলোমিটারের পথ। শুকনো মাটির ওপর দিয়ে রাস্তার রাঙা ধুলো, গোধূলি রক্তিম আকাশ উড়িয়ে ছোটোখাটো ভাঙাচোরা বাসটা হেলে দুলে এগিয়ে চলল ক্রমে সামনের দিকে। উলুমারি স্টেশনে নেমেই আমি সহজেই অনুমান করতে পেরেছিলাম যে জায়গাটা সাংঘাতিক রকমের প্রত্যন্ত। আধুনিকতার সামান্যতম ছোঁয়াও এখানে পৌঁছায়নি।
যত দূরই চোখ যায় তত দূর দিগন্ত বিস্তৃত কেবলই ধানি জমি আর জমি। মানুষের জনবসতির কোনো চিহ্ন মাত্রও নেই। রাস্তার দুই ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বিশাল বড় বড় গগনচুম্বী মহিরুহের দল, যেন তারা প্রত্যেকেই আদতে আমায় অভ্যর্থনা জানাচ্ছে। বাসের ঘোলাটে কাঁচের ফাঁক থেকে দেখলাম পশ্চিম দিগন্তে একটু একটু করে ঢলে পড়ছে গোলাকার কমলা রঙের সূর্য। শেষ বেলার চিলতে আলো কমে এসে বিশ্ব চরাচর জুড়ে ছড়িয়ে পড়ছে নিকষ কালো অন্ধকার। দাদা, আরে ও দাদা, উঠুন উঠুন। আপনি যে একেবারে ঘুমিয়ে পড়েছেন দেখছি। আপনার যে বাস থেকে নামার সময় হয়ে এসেছে। প্রবল ঝাঁকুনির সাথে কথাগুলো কানে আসতেই ঘুমের পাতলা রেশটা কেটে গেল এক লহমায়। সাত সকালে উঠে সারাদিনের এত জার্নির কারণে চোখে একটু ঘুম জড়িয়েই এসেছিল। বাস কন্ডাক্টরের কথায় সেই ঘুমের চটকা কেটে গেল। থতমতকে ব্যাগপত্র হাতের কাছে টেনে নিয়ে বললাম, ধন্যবাদ ভাই, তুমি আমাকে একেবারে সঠিক সময় উঠিয়েছ। ভাগ্যিস আমাকে উঠিয়ে দিলে। আসলে শরীরটা না বড্ড ক্লান্ত লাগছিল, সেই জন্যে একটু হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। আরে ঠিক আছে দাদা, এতে আমাকে ধন্যবাদ জানানোর মতো কিছু নেই। কিন্তু দাদা, আপনি যাবেন কোথায়? আপনাকে আমাদের লোকাল বাসে আগে কখনো উঠতে দেখেছি বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ ভাই, তুমি ঠিকই আন্দাজ করেছ। সত্যি আমি এখানে এই প্রথমবারই এলাম। এর আগে কখনো কোনোদিনও এই জায়গায় আসেনি। আমার নাম রজত বসু, বহু দূর শহরের বাসিন্দা আমি। হ্যাঁ, আজ এখানে এসেছি ওই শিক্ষকতার কাজে। বাহ, আপনি তাহলে একজন শিক্ষক। আপনার সাথে পরিচয় হয়ে বড় ভালো লাগলো। কিন্তু আপনি যাবেন কোথায়? হ্যাঁ, উলুমারি গ্রামে যাব। সেখানকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেয়েছি আমি। আমার মুখ থেকে উলুমারি গ্রামের নাম শুনে আমি পরিষ্কার দেখলাম ওই লোকটার চোখ মুখ কেমন যেন বদলে গেল। তার দুই চোখ অদ্ভুত রকমের সংকুচিত হলো। চোখের মণিতে ফুটে উঠল আতঙ্ক জাতীয় কিছু একটা। সে থমথমে গলায় কেবলমাত্র একটা কথাই বলেই আমার থেকে দূরে সরে গেল। রজতবাবুর মুখের দিকে তাকিয়ে দোকানদার কমল এবার প্রশ্ন করল, সেই বাসের লোকটি আপনাকে কি বলল বাবু? একটা অদ্ভুত কথা বলল লোকটা, যে কথা শুনে আমিও প্রথমে তার অর্থ বুঝতে পারিনি, তবে বুঝেছিলাম বেশ অনেকটা সময়ের পর। বাসের লোকটি আমায় বলল রাতের বেলায় উলুমারি গ্রামে না যাওয়াটাই নাকি আমার জন্য মঙ্গল। এই কথা বলেই সে আমার থেকে দূরে সরে গেল। ভাবখানা এমন ধরা যেন সে আমাকে কোনো কিছুর থেকে সাবধান করে দিয়েই পালিয়ে গেল। বাস থামতেই যথাস্থানে নামলাম আমি। হাতের ব্যাগপত্রগুলো নিয়ে আমি নামতেই বাস আবার চলে গেল সামনের রাস্তা ধরে। বাসের হেডলাইটের হলদেটে আলো মিলিয়ে আসতেই আমি দেখলাম যেখানে আমি নেমেছি সেই জায়গাটা সাংঘাতিক রকমের নির্জন। রাস্তার দুই ধারে থাকা লম্বা লম্বা উঁচু উঁচু বাঁশ গাছের ঝাড়গুলো যেন কেমন নুইয়ে পড়েছে ওপর থেকে নিচের পানে। দু একটা জোনাকি পোকা তাদের ঘোলাটে মৃদু হলুদ আলোকে সম্বল করে উড়ে বেড়াচ্ছে এদিক ওদিক। মাথার উপর একটি রাত চড়া পাখি কর্কশ স্বরে চিৎকার করে কয়েকবার পাক খেয়ে কোথায় যেন মিলিয়ে গেল। বহু দূরের খাল পাড়ে জন্ম নেওয়া উঁচু ঘাসের মধ্যে থেকে ভেসে এলো একদল রক্তলোভী শ্রীগালের হুঙ্কার ধ্বনি। সত্যি কথা বলতে গিয়ে এমন আদি ভৌতিক পরিবেশে আমার গাটা কেমন যেন ছমছমি করে উঠল। নিজের অজান্তেই শরীরের প্রতিটি লোমকূপ সজারুর গায়ের কাঁটার মতো খাড়া হলো এক এক করে। আরও কিছুটা এগিয়ে যেতেই আমি দেখলাম উলুমারি গ্রামের নাম লেখা একটি কাঠের ইন্ডিকেট বোর্ড আটকানো আছে একটা গাছের সাথে। সেই বোর্ডটি যেদিকে তীর্যক নির্দেশ করছে সেই রাস্তা বনে ঢাকা পথ। রাস্তার একেবারে মুখোমুখি এসে আমি থমকে দাঁড়ালাম। একদল কনকনে শীতল বাতাস এই বন্য পরিবেশের ভেতর থেকে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল সোজা আমার উপর। হাত ঘড়ির দিকে তাকাতেই দেখলাম সময় এখন সন্ধ্যা 7টার কাছাকাছি। কিন্তু তা বললে আর কি হবে, এমন নির্জন প্রান্তে সন্ধ্যা 7টাই যেন হয়ে উঠেছে মাঝরাতের সমান। তারপর কি হলো রজত বাবু? উলুমারি গ্রাম যাবার সেই বর্ণপথের সামনে আপনি থমকে দাঁড়ালেন। তারপর কি ঘটলো?
কথাগুলো প্রবল উত্তেজনার সাথে বললেন চৌধুরীপাড়ার মনমোহনবাবু। রজতবাবু ফের একখানি সিগারেট ধরিয়ে নাক ও মুখের মাধ্যমে ধোঁয়া ছেড়ে বললেন, হঠাৎ করেই আমার মনে পড়লো বাড়ি থেকে বেরোনোর আগে যেই ব্যাগপত্র আমার মা গুছিয়ে দিয়েছিল, সেই ব্যাগে মা রেখেছিল একটা টর্চ লাইট। এমন বন্য অন্ধকারে ডুবে থাকা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে বেশ খানিকটা প্রফুল্লিত হলাম। মনে হলো মা যদি আমার সঙ্গে থাকতো তাহলে মাকে জড়িয়ে ধরতাম প্রাণ খোলা আনন্দে। ট্রেন যদি আজকে লেট না করতো তাহলে এখানে দিনের আলোতেই আমার পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু তা সত্ত্বেও মা যেইভাবে মনে করে একটা টর্চ লাইট দিয়ে দিয়েছে তা সত্যি যথেষ্ট প্রশংসার বিষয়। আসলে মারা এরকমই হয়, সব সময় সব দিকে সমানভাবে তাদের খেয়াল থাকে। আর এক মুহূর্ত দেরি না করে ব্যাগের চেন খুলে বের করে আনলাম সেই বড় মাপের টর্চ লাইটটা। কিন্তু কি আশ্চর্য যে সেটা জ্বালানোর চেষ্টা করতেই দেখলাম টর্চটা জ্বলল না। বাঁ হাতের তালুতে বেশ কয়েকবার জোরে জোরে লাইটটাকে ঠুকে নিয়েও সেটা যখন জ্বালানো গেল না, তখন খানিকটা হতাশই হলাম। মনের মধ্যে সহসা যে আনন্দ জেগে উঠেছিল তা ক্রমেই নিরানন্দে পরিণত হলো। এমনটা কিন্তু মোটেও হবার কথা ছিল না। আমি খুব ভালোভাবে জানি এই টর্চ লাইটটা পুরোপুরি ঠিকঠাকই ছিল, আর সে কারণেই মা এটা আমার ব্যাগে ভরে দিয়েছিল। কিন্তু উলুমারি গ্রামে যাওয়ার রাস্তায় পৌঁছে ওটা কেন জ্বলল না তা আমি বুঝতেও পারলাম না। অগত্যা কি আর করা যাবে, অন্ধকারে হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই দেখে আমি আকাশের পানে মুখ তুলে তাকালাম। দেখলাম আকাশের বুকে এক ফালি কাস্তের বাঁকা ফলার মতো চাঁদ উঠেছে। মধ্য গগনে বিরাজমান চাঁদের রং টকটকে গাঢ় লাল। এত লাল চাঁদ আমি এর আগে কখনো কোনোদিনও দেখিনি। চাঁদের মধ্যে থেকে জোছনার আলো গলন্ত মোমের মতো নেমে আসছে পৃথিবীর বুকে। তবে এই জায়গাটা ঘন গাছপালার আচ্ছাদনে আচ্ছাদিত হওয়ার কারণেই চন্দ্রালোকিত আলো এখানে সঠিকভাবে প্রবেশ করতে পারেনি। সে কারণে উলুমারি যাওয়ার পথটি আধো আলো অন্ধকারে নিমজ্জিতই হয়ে রয়েছে। তোমাদের তো আমি আগেই বলেছি আমি ছোট থেকেই বড় ডাকাবুকো প্রকৃতির মানুষ ছিলাম। ভূত প্রেতের অস্তিত্বে আমার বিশ্বাস ছিল না বিন্দুমাত্র। সে কারণেই আমার ওই রকম নিশুতি রাতে সম্পূর্ণ একলা উলুমারি গ্রামের বনে ঢাকা পথ ধরে এগোতে কোনো অসুবিধাই হলো না। তবে আমি নিশ্চয়তার সাথে কথা বলতে পারি যে আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো তাহলে সে নির্ঘাত ভিমড়ি খেত, নচেত ওই স্থান ছেড়ে রাম রাম বলে পালিয়ে যেত। তবে আমি সেরকম ধরনের নই, তাই আমি হাতের ব্যাগপত্র তুলে নিয়ে হর্ন হনিয়ে এগিয়ে গেলাম সে জঙ্গলে ঢাকা রাস্তার দিকে। ভূত প্রেত নিয়ে আমার মনে বিন্দুমাত্র ভয় ছিল না, তবে ভয় যা ছিল তা সবই ওই চোর ডাকাতের উপদ্রবের। সঙ্গে থাকা ব্যাগের ভেতরে বেশ কিছু টাকা পয়সাও মা গুছিয়ে দিয়েছিল, উলুমারি গ্রামে মাইনে না হওয়ার আগে পর্যন্ত চালানোর জন্যই আর কি। এখন সেই সমস্তই কিছু যদি ওই চোর ডাকাতের কবলে যায় তাহলে মহা মুশকিলে পড়া যাবে। এই ভেবে সঙ্গে থাকা অর্থ এবং নিজের আত্মরক্ষার জন্য একটা গাছের মোটা শক্তপোক্ত ডাল ভেঙে তা বাগিয়ে ধরে নিজের মনেই বললাম, আয় বেটা, এবার কি আসবি, আয় দেখি, এক আঘাতে মাথা ভেঙে রেখে দেবো। চায়ের দোকানদার কমল বলল, সত্যি বাবু, আপনার সাহস আছে তা মানতেই হবে। তা না হলে কেউ এমন রাতের বেলায় জঙ্গলের পথ ধরে যেতে পারে? কমলের কথা শুনে মুখে বীরত্বের হাসি ফুটে উঠল বৃদ্ধ রজত বসুর। চায়ের দোকানে উপস্থিত জনা দশেক মানুষ কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তারই দিকে। তারা সকলে মন দিয়ে শুনছে তার বলা ঘটনার কথা। প্রত্যেকের যেন বাক শক্তির লোপ পেয়েছে, তারা যেন একেবারে বোবা হয়ে গিয়েছে। সেজন্যই কারোর মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসছে না। বর্তমানে কমলের চায়ের দোকানে এতটাই গভীর নীরবতা বিরাজ করছে যে কোথাও যদি সামান্য একটা পেরেক পড়ে তাহলে তার আওয়াজও বোধহয় ঝনঝন করে উঠবে। বাইরে মাত্রাতিরিক্ত শীতের কনকনে ঠান্ডায় একটা কুকুর বিড়ালের পর্যন্ত দেখা পাওয়া যায়নি।
সরু রাস্তার ধারে দুই দিকে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু বিশাল বড় বড় বাড়িগুলো যেন কোনো ঘুমন্ত পুরীর অংশ বিশেষ। এক অদ্ভুত সাদা কুয়াশার আস্তরণ মহাশূন্য হতে নেমে এসে তা ছড়িয়ে পড়েছে সমগ্র তল্লাট জুড়ে। কমল আড্ডার আসরের মাঝে আরেকবার চা করে দিয়ে গেল সকলকে। সশব্দে চায়ে চুমুক বসিয়ে ফের নিজের অতীত জীবনের এই অভিজ্ঞতা বলতে আরম্ভ করলেন রজতবাবু। জঙ্গলের পথ ধরে সামান্য কিছুটা এগিয়ে আসার পরে আমার কানে একটা অদ্ভুত বিজাতীয় ক্যাচ ক্যাচ শব্দ এসে ঠেকল। চোখের দৃষ্টি সংকুচিত করতেই মনে হলো সামনের অন্ধকারে ডুবে থাকা রাস্তার মধ্যে কিছু একটা যেন এগিয়ে আসছে আমারই দিকে। একটা দীর্ঘক্ষণ সময় অন্ধকারে থাকার কারণে আমার চোখ পুরোপুরি শুয়ে এসেছিল, আর তাতেই আমি পরিষ্কার দেখলাম ভ্যান রিক্সা জাতীয় কিছু একটা এগিয়ে আসছে। হাতের ব্যাগপত্র নিচে নামিয়ে আমি সবিস্ময়ে দাঁড়িয়ে পড়লাম। এমন নির্জন পথে একজন মানুষের দেখাবে আমার বুকের মধ্যে একটু বলই ফিরে এলো। রিক্সা চালক আমার মুখোমুখি গাড়ি থামিয়ে ধীরে ধীরে নেমে এলো। আমি আপাদমস্তক খুঁটিয়ে তাকে পর্যবেক্ষণ করলাম। রিক্সা চালকের গায়ের অধিকাংশ কালো কম্বল জাতীয় কিছু একটা দিয়ে ঢাকা ছিল। ভদ্রলোকের মুখ চোখ দেখা যায় না সেই কম্বলের আচ্ছাদনের কারণেই, তবে তার শারীরিক অবস্থা দেখে আন্দাজ করা যায় যে শীর্ণ এবং দুর্বল। রিক্সা চালক খ্যাঁক খ্যাঁক করে কিছুটা কেসে আমার আরও সন্নিকটে এগিয়ে সে বলল, মাস্টার মশাই, আপনি উলুমারি গ্রামে যাবেন তো? আসুন আসুন, আমার সাথে উঠে আসুন, ভ্যান রিক্সায় আমি আপনাকে পৌঁছে দেব। রিক্সা চালকের কথা শুনে আমি পুরোপুরি হতবাক হয়ে পড়লাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে সে আমার বিষয়ে সমস্ত কিছুই বা জানলো কি করে। আমি প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটিয়ে প্রশ্ন করলাম, এই কে তুমি? আর তুমি জানলেই বা কী করে যে আমি মাস্টার মশাই এবং উলুমারি গ্রামেই যে যাব আমি, সেটা তুমি জানলে কীভাবে বলো তো? আমার কথা শুনে সেই বৃদ্ধ রিক্সা চালক কেমন যেন বিকৃতভাবে হেসে উঠল। তারপর সে আমার প্রশ্নের জবাবে বলল, আগে বাবু, আমি জানি, আমার বাড়ি যে ওই উলুমারি গ্রামেই। গ্রামের মানুষজনের মুখে শুনলাম যে প্রাথমিক বিদ্যালয় নাকি এ শহর থেকে কোন এক মাস্টার মশাই আসছেন আজকে। তাই তো আপনাকে দেখেই বুঝতে পারলাম যে আপনি সেই মাস্টার মশাই। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। বৃদ্ধ চালকের গলার আওয়াজ মোটেও স্বাভাবিক ঠেকলো না আমার। মানুষের বুকে দীর্ঘদিন ধরে সর্দি বসলে ঠিক যেমন ঘর ঘরে আওয়াজ বেরিয়ে আসে, তার কণ্ঠস্বর খানিকটা সেই রকমই। কেমন যেন নাকি সুরে খনা গলায় কথা বলে মানুষটা। আমি উকি ঝুঁকি মেরে তার মুখ দেখার চেষ্টা করলাম, কিন্তু তাতে কোনো কিছুই আমার দৃষ্টিগোচর হলো না। কেবলমাত্র দেখলাম কালো কম্বলের আচ্ছাদনের ভেতরে যেন জল জল করে জ্বলছে দুটো টুকরো চলন্ত সবুজ ক্ষুদ্র গোলাকার আগুন। আমার বুকটা তৎক্ষণাৎ মোচড় দিয়ে উঠল। আমি এক প্রকার প্রায় আতঙ্কেই উঠলাম। বৃদ্ধের দুই চোখের মনে কি যে ভীষণ উজ্জ্বল, তা ওই শ্রীকাল জাতীয় নিশাচর সাপত প্রাণীর চোখ যেমন হয় আর কি, রাতের অন্ধকারে জলজল করে, ঠিক তেমনই এই মানুষটির চোখটাও ঠিক তেমনভাবেই জলজল করছে আর কি, বুঝলে? আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, আদৌ কি কোনো মানুষের চোখের মণি এত বেশি উজ্জ্বল হতে পারে? যারা মানুষের চোখের মণি এমন গাঢ় সবুজ রঙেরই বা হয় কি করে, তা তো আমার জানা নেই। বাবু, আমার চোখ জোড়াই এমন, রাতের বেলাতেও আমি পরিষ্কার সব কিছু দেখতে পাই। আমার চোখের মণি এমনই উজ্জ্বল হয়ে ওঠে। আমি পুরোপুরি চমকে গেলাম। বৃদ্ধ রিক্সা চালক যে কিভাবে আমার মনের কথা বুঝে গেল সে প্রশ্নের উত্তর আমি কিছুতেই খুঁজে পেলাম না। লোকটাকে ভালোভাবে দেখার চেষ্টা করলাম, কিন্তু
জায়গাটা নিকষ কালো অন্ধকারে ডুবে থাকার কারণে বিশেষ কোনো কিছুই নজরে পড়লও না। এই বৃদ্ধ রিক্সা চালক খনা গলায় বলল, কি হলো বাবু, এত কি ভাবছেন? উঠে পড়ুন, এখান থেকে অনেকটা পথ যেতে হবে আমাদের, তারপরে উলুমারি গ্রাম পড়বে। আপনাকে সঠিকভাবে পৌঁছে দিতে পারলেই আমার ছুটি। নিন নিন, দেরি করবেন না, তাড়াতাড়ি উঠে পড়ুন। লোকটার কথাবার্তা আমার মনের মধ্যে কেমন যেন এক অস্বস্তির সৃষ্টি করলো। শুধুমাত্র কথাবার্তাই নয়, তার চোখের ওই চাউনিও আমার মনে এক অস্বাভাবিক অনুভূতির জাগরণও ঘটালো। কিন্তু এমন অচেনা অজানা জায়গায় একলা যাওয়ার থেকে দুজন মানুষ একসাথে যাওয়া বেশি সুরক্ষার মনে করে আমি সিদ্ধান্ত নিলাম তার রিকশায় ওঠার। হাতের ব্যাগপত্র নিয়ে রিকশার মধ্যে উঠে বসতেই সেই বৃদ্ধ চালক উঠে এলো রিকশার সিটে। নৈশ পরিবেশে যাবতীয় নীরবতা ভঙ্গ করে আবার সেই ক্যাঁচ ক্যাঁচ শব্দের সৃষ্টি হলো। শীতের কনকনে ঠান্ডা হাওয়া গায়ে মেখে আমাদের রিকশা এগিয়ে চলল জঙ্গলে ঢাকা উলুমারি যাওয়ার পথ ধরে। আমি চুপচাপ বসেই ছিলাম। এই চালকও চুপচাপ বসে প্যাডেল করে এগিয়ে নিয়ে গেল তার গাড়িটাকে। আমাদের মধ্যে কোনো কথোপকথনই হচ্ছিল না। আচমকা এমন সময় একটি পার্শ্ববর্তী গাছের মগ ডালে ছটপট শব্দ হলো। খুব সম্ভবত কোনো একটা কালো প্যাঁচা উড়ে এসে বসলো। তারপর ভয়ানক কিঁচ কিঁচ শব্দ করে ডেকে উঠল। আমি গায়ে চাদরখানা বেশ ভালোভাবে জড়িয়ে নিলাম। চাঁদের স্বল্প চাঁদনি আলোয় গাছপাতার ফাঁক পোকর ভেদ করে মাঝে মধ্যেই নেমে এসে পড়েছিল মাটিতে। ফলে কিছুটা জায়গা অন্ধকারে ডুবে থাকলেও কিছু কিছু জায়গা আলোকিত হয়েই ছিল। আমার মনে হলো আমি যেন চেনা জানা কোনো পৃথিবী নয়, বরং অন্য কোনো এক অপরিচিত জগতে এসে পড়েছি। সেই জগতে প্রাণের অস্তিত্ব বড়ই সীমিত। বড্ড বিরক্তিকর লাগলো এইরকমভাবে চুপচাপভাবে যাওয়াটা। তাই জন্য নিজে থেকেই সেই চালকের সাথে একটু ভাব জমানোর উদ্দেশ্যেই বললাম, তা তোমাদের গ্রামের সকলেই কি জানে যে আমি যাচ্ছি? আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে লোকটাকে যেন কিছুটা সময় ভাবতেই হলো। তারপর খপ খপ করে কেঁসে বলল, আগে না বাবু, গ্রামের বেশিরভাগ মানুষই জানে না, তবে অল্প সংখ্যক কিছু মানুষ জানে বটে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে তারাই তোমায় বললো যে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তাই তো? না না বাবু, আমাকে কেউ কিছু বলেনি। আমি নিজে থেকেই সম্পূর্ণ স্বইচ্ছায় আপনাকে নিতে এসেছি। আসলে আমি মাঝে মধ্যেই রাতের বেলায় আমার রিক্সা নিয়ে এই জঙ্গলের পথে ঘোরাফেরা করি তো। তবে আমার রিক্সায় কাউকে ওঠাই না, আজকে শুধুমাত্র আপনাকেই উঠালাম। এ বাবা, সে কি কথা? কেন তুমি তোমার রিক্সায় কোনো যাত্রীকে ওঠাও নাই বা কেন? কি হয়েছে? কি আর বলি বলুন বাবু, আমি কাউকে ওঠাবো কি করে? আমার রিক্সায় যে কেউ উঠতেই চায় না। লোকটার কথাগুলোর অর্থ আমি বুঝতে পারলাম না। কেন কেউ যে তার রিক্সায় ওঠে না সেই প্রশ্ন আমার কাছে প্রশ্ন হয়েই রয়ে গেল। এই হলো তার ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে তাকে আর প্রশ্ন করা উচিত হবে না বুঝে আমিও চুপ করে গেলাম। বেশ কিছুটা রাস্তা এগিয়ে যাওয়ার পর সেই বৃদ্ধ চালক এবার নিজে থেকেই বলল, বাবু, আমি খুশি হয়েছি যে আপনি এখানে আমাদের শিক্ষকতা করাতে এসেছেন। সত্যি আপনি বড় ভালো এবং উদার মনের মানুষ বাবু, তাই জন্যই তো এইখানে আসতে রাজি হয়েছেন। না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার একটা কাজের বড় প্রয়োজন ছিল। আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় আর কি, সেই জন্যেই আমি কাজ খুঁজছিলাম। হঠাৎ করেই এখানে শিক্ষকতার কাজটা পেয়ে গেলাম। হ্যাঁ, মাইনেটা একটু কম হলেও আমার ঠিক পুষিয়েই যাবে আর কি। বাবু, আপনাকে একটা কথা বলবো।
আর যদি কিছু মনে রাখ করেন তবেই বলতে পারি। হ্যাঁ বলো না, আর এত সংকোচ বোধ করছোই বা কেন, বলো দেখিনি। বাবু, আপনি দয়া করে আমাদের এখান থেকে অন্য কোথাও শিক্ষকতা করাতে যাবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে আমাদের এখানে থাকলে আপনার হয়তো অনেক রকমের অসুবিধে হবে, আপনার প্রাপ্য সাম্মানিক কম হবে, কিন্তু বাবু, আমাদের এখানে ছোট ছোট ছেলেমেয়েগুলোকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হলে ভালো কোনো শিক্ষকের ভীষণ প্রয়োজন। আমাদের উলুমারি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে কোনো ভালো শিক্ষক তো নেই, তাই শিক্ষকের অভাবে আমাদের গ্রামের বিদ্যালয় প্রায় বন্ধ হতে বসেছে। এখন একমাত্র আপনিই পারেন সেই শিক্ষার হাল ফেরাতে। আমাদের এখানকার ছোট ছোট বাচ্চা ছেলেপিলেগুলোকে ভীষণ মেধাবী করে তুলতে পারেন কেবলমাত্র ওই শিক্ষার মাধ্যমে। আর শিক্ষক না থাকার কারণে তারা তাদের মেধার বিকাশ ঘটাতে পারছে না। বাবু বাবু, আপনি দয়া করে আমার কথাগুলো একটু মাথায় রাখবেন, আমার কথায় কিছু খারাপ মনে করবেন না। লোকটার বলা প্রতিটা কথা যেন আমার হৃদয়ে সে সরাসরি ধাক্কা মারল। আমি তার উদ্দেশ্যেই বললাম, সে কি তোমাদের প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক নেই? আগে বাবু ছিল, কিন্তু সে প্রায় আজ বছর 3 আগে থেকে নেই। কেন, বছর 3 আগে তো ছিল, অথচ এখন নেই কেন? আমাদের গ্রামে সেই মাস্টারমশাই আগে ছিলেন, তিনি ভারী ভালো শিক্ষক, কিন্তু ওই যে সেইবার আরও ভালো একটা চাকরি পেয়ে তিনি আমাদের গ্রামের শিক্ষকতা ছেড়ে চলে গেলেন পাকাপাকিভাবে। এতে অবশ্য তাকে দোষ দেওয়ার কিছু নেই। আমাদের মতো এই প্রত্যন্ত পাণ্ডববর্জিত এলাকায় কেই বা দীর্ঘদিন পড়ে থাকতে চায় বলুন দেখি? এইসব আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয় বাবু। আপনার আগে যেই মাস্টারমশাই আমাদের গ্রামে ছিলেন, তাকে আমি রিকশা করে এই পথ দিয়ে নিয়ে যাওয়া আসা করতাম। কোনোদিন বাবু তার কাছে একটা টাকাও ভাড়া নিইনি। তিনি আমাদের বড় উপকার করেছিলেন, কত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়েছিলেন। তাই এই সামান্য কৃতজ্ঞতাটুকু আমি জানিয়েছিলাম তাকে। আমি এবার চুপ করলাম। উলুমারি গ্রামের শোচনীয় অবস্থার কথা ভেবে সত্যিই বড় খারাপই লাগলো। মনে মনে শপথ নিলাম, স্বল্প বেতন হলেও আমি এখানে শিক্ষকতা করব। শত শত নিরীহ নিষ্পাপ বাচ্চা ছেলে মেয়েগুলোকে সঠিক দিশাই দেখাবো, সমাজে তাদের প্রতিষ্ঠা করব। তাহলে তাদের পাশাপাশি জায়গাটা উন্নতি হবে। আমি মনে মনে এই সমস্ত ভাবনায় মশগুল ছিলাম। হঠাৎ করে সেই রিক্সা চালক এক অসম্ভব কাজ করলো, যা দেখে আমার বুকের স্পন্দনের মাত্রা বেড়ে গেল কয়েক গুণেরও বেশি। আমার মেরুদণ্ড বেয়ে কনকনে ঠান্ডা বরফ গলা জলের মতন রক্তের স্রোত সরসর করে নেমে গেল নিচের দিকে। রজতবাবু গল্প বলা থামিয়ে এবার একটা শুকনো ঢোক গিললেন। পাশে রাখা জগ থেকে তিনি ঢক ঢক করে বেশ খানিকটা জল খেলেন। তারপর চোয়াল বেয়ে গড়িয়ে আসা সরু জলের ধারা কম্পমান হাতের তালু দিয়ে মুছে ফেলে খানিকটা জোরে জোরে শ্বাস নিলেন। রজতবাবুর মুখোমুখি বসে থাকা স্বল্প বয়সী রানা, সেও যেন কেমন গুটিয়ে গিয়েছে। চৌধুরী পাড়ার মনমোহনবাবু কম্পমান কণ্ঠে প্রশ্ন করলেন, রজতবাবু, সেই রিক্সা চালক কি এমন অসম্ভব কাজ করলো যা দেখে আপনার এমন অবস্থা হলো? আপনাকে আর সে কি বলবো হে মনমোহন বাবু। আমি দেখলাম রিক্সা চালক আমার দিক থেকে পেছন ফিরে গাড়ি চালালেও হঠাৎ করে আচমকায় সে তার নিজের মাথাটা পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে পিছন থেকে ঘুরিয়ে দিল। দেহের গোটা অংশ, 2 হাত পা সামনের দিকে থাকলেও মাথাটা সম্পূর্ণরূপে ঘুরে গেল। আর তাতেই চাঁদের অল্প আলো এসে পড়ল তার মুখে। আমি দেখলাম এক বিস্ময়কর বাকরুদ্ধ দৃশ্য।
সেকেন্ডের ভগ্নাংশের জন্যই হলো চাঁদনি আলোয় স্পষ্ট দেখলাম রিক্সা চালকের সাদা দুই ভ্রুর নিচে চোখ বলে আদৌ কিছু নেই, বরং তার পরিবর্তে রয়েছে কেবলই দুটো কালো কালো গর্ত। আর সেই গর্তগুলির মধ্যে থেকে টুনি লাইটের আলোর মতো জ্বলছে দুটো সবুজ আলো। তার মাংসহীন ঠোঁটের ভেতর থেকে বেরিয়ে এসেছে বড় বড় চওড়া সাদা দাঁত। আমি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছি দেখে সে তৎক্ষণাৎ নিজের মুখটা ঘুরিয়ে নিল। আমার শরীরের ভেতরে ততক্ষণে একটা ঠান্ডা সরীসৃপের মতন কোনো কিছু ঘোরাফেরা করতে আরম্ভ করেছে। আমি যেন আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। বুঝতে পারলাম কি আদৌ জীবিত মানুষ নাকি অন্য কিছু। বড় মুহূর্তেই মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমি যা দেখেছি তা আদৌ সঠিক না, এ আমার চোখের ভ্রম। চাঁদের অল্প আলোতে আমি হয়তো ভুলই দেখেছি, সেই জন্যই হয়তো এমনটা হয়েছে, এই বলে নিজেকে সান্ত্বনা দিলাম। কিন্তু আমার মনের মধ্যে একটা খচখচানি হতেই থাকলো। মানুষের গলায় মাছের কাঁটা বিঁধলে যেরকম অস্থির লাগে, আমিও ঠিক একই রকম অস্থিরতা অনুভব করলাম। ঠান্ডা বাতাসের দাপটে আমার দাঁত কপাটে লেগে যাওয়ার উপক্রম হলো। রিক্সা চালক নিজে থেকেই এবার বলতে আরম্ভ করলো, জানেন বাবু, আপনার আগে যেই মাস্টার মশাই আমাদের এখানে ছিলেন, তিনি যতবার স্টেশন থেকে উলুমারি গ্রামে যেতেন ততবার এক বৃদ্ধা রিক্সা চালক তাকে নিয়ে যাওয়া আসা করত। কিন্তু সেইবার শহর থেকে বিশেষ প্রয়োজনে রাতের বেলা মাস্টার মশাইকে বাড়ি যাওয়ার দরকার হলো। মাস্টার মশাই বৃদ্ধ রিক্সা চালকের কাছে এসে অনুরোধ করলো তাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার। রাতের ট্রেনেই তাকে নাকি বাড়ি যেতে হবে। কিন্তু সেই রিক্সা চালক তাকে বোঝানোর চেষ্টা করলো, তাকে অনেকবার বলল যে রাতের বেলায় এই জঙ্গলের রাস্তা ধরে যাওয়াটা খুব একটা সুরক্ষার হবে না, কারণ আজ থেকে 3 বছর আগে রাতের অন্ধকারে এই পথ ধরে যারা যাতায়াত করত তারা এক ভয়ানক হিংস্র নিষ্ঠুর ডাকাতের কবলে পড়ত। কিন্তু মাস্টার মশাইও না ছোড়বান্দা, অবশেষে বৃদ্ধ রিক্সা চালককে তার কথায় রাজি হতেই হলো। রিক্সা চালক বলল সে বেঁচে থাকতে মাস্টার মশাইয়ের গায়ে একটা আঁচড়ও আসতে দেবে না। রিক্সায় করে মাস্টার মশাইকে নিয়ে সেই চালক বেরিয়ে পড়ল। জঙ্গলের মাঝে পথে আসতে আসতেই ডাকাতের দল তাকে ঘিরে ধরল। বৃদ্ধ রিক্সা চালকের গায়ে তখন বড় জোর। সে একেবারে রিক্সা থেকে নেমে ডাকাতদের মুখোমুখি হলো। কিন্তু ডাকাতেরাও তো একেবারে কমজোর ছিল না। বৃদ্ধ রিক্সা চালকের সাথে সেই মারমুখী ডাকাতদের মধ্যে সংঘটিত হলো এক যুদ্ধ। অতগুলো ডাকাতকে একলা সামলেছিল সেই বৃদ্ধ চালক। রিক্সা চালক মাস্টার মশাইকে পালিয়ে যাওয়ার জন্য ইশারা করলো। শেষ পর্যন্ত ডাকাতেরা বৃদ্ধকে লাঠির আঘাতে হত্যা করে যখন রিক্সার দিকে এগিয়ে এলো তখন তারা দেখলো মাস্টার মশাই আর সেখানে নেই। তিনি গোলযোগের সময় সেই রিক্সা চালকের ইশারা বুঝে সঙ্গে থাকা সমস্ত অর্থ ও মূল্যবান জিনিসপত্র যা কিছু ছিল তা নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে স্টেশনে চলে গেছে। এইভাবে সেইবার প্রায় বছর 3 আগে ওই মাস্টার মশাইয়ের প্রাণ নিজের জীবনের বিনিময়ে বাঁচিয়েছিল সেই হতভাগ্য বৃদ্ধ রিক্সা চালক। বৃদ্ধ চালকের মৃতদেহটা পড়েছিল জঙ্গলের মধ্যে। তার প্রিয় রিক্সায় অপরিসীম রাগে আগুন লাগিয়ে দিয়েছিল ডাকাতের দল। ওরে বাবা, কি সাংঘাতিক ঘটনা! তার মানে এই জঙ্গলে কি ডাকাতের উপদ্রব আছে নাকি? না বাবু, এখন আর সেসব কোনো উপদ্রব নেই।
বৃদ্ধ রিক্সা চালকের মৃত্যুর পর সমস্ত ডাকাতের দল এই জঙ্গল ছেড়ে পালিয়ে গেল রাতারাতি। অবশ্য তাদের এই পালানোর পেছনে আসল কারণ সম্পর্কে সঠিকভাবে কিছু জানে না কেউ। তবে গ্রামের কিছু কিছু মানুষ বলে জঙ্গলের মধ্যে নাকি সেই বৃদ্ধ রিক্সা চালকের অতৃপ্ত আত্মাকে দেখেই ওরা সকলে প্রাণ ভয় পালিয়েছে। আরে সেই রিক্সা চালকের কথা ভেবে সত্যিই বড় খারাপ লাগছে। তবে লোকটার এমন সাহসিকতা এবং উদারতার বিষয়ে কথা বলতেই হয় আর কি। নিজের জীবন বিপন্ন করে অন্যের জীবন বাঁচানো এ তো আর নেহাত ওই চারটিখানি কথা নয়, তারও তো কিছু গুরুত্ব রয়েছে। আমার কথায় সেই বৃদ্ধ রিক্সা চালক কিছুটা যেন হাসল। তার হাতের ওপর থেকে কালো কম্বলের আচ্ছাদন কিছুটা সরে যেতেই আমার মনে হলো সেটা রক্ত মাংসের হাত নয়, যেন কেবলই একটা হাড়ের কাঠামো সেখানে রয়েছে। দমকা বাতাসের দাপটে আবার সেই কালো চাদর উড়ে এসে হাতের ফাঁকা অংশ ঢেকে দিল। এইভাবেই আরো টুকিটাকি কিছু কথোপকথন হওয়ার পর আমি দেখলাম জঙ্গলের রাস্তা ক্রমেই ফিকে হয়ে আসছে। সামনে বহু দূরে আবজা দেখা যাচ্ছে দূরে একটি ছোট ছোট ঘর বাড়ি। বুঝতে পারলাম উলিমারি গ্রাম প্রায় এসেই পৌঁছেছি। আধ ঘড়িটার দিকে তাকিয়ে চাঁদের আলোয় দেখলাম রাত্রি এখন প্রায় ওই 8:30টার কাছাকাছি। হ্যাঁ, রিক্সা চালক আমার উদ্দেশ্যে বলল, বাবু ওই দেখা যায় উলুমারি গ্রাম। আমি আর সামনের দিকে এগোবো না, আপনি এখানেই নেমে যান। আরে সে কি, কেন তুমি আর সামনের দিকে এগোবে না কেন? তুমি যে বললে উলুমারি গ্রামের তোমার বাড়ি, তাহলে গ্রামে যেতে তোমার আপত্তি বা কোথায়? হ্যাঁ, মাফ করবেন বাবু, আমি আর সামনের দিকে যেতে পারবো না, আপনি এখানেই নেমে যান। ওই তো গ্রামের পথ দেখা যাচ্ছে, আপনি ওই রাস্তা ধরে এগিয়ে যান, তাহলেই গ্রামে পৌঁছে যাবেন। গ্রামের মধ্যে মানুষজন এখনো জেগে আছে। আসলে শীতের রাত তো, সেই কারণে বাইরে মানুষকে ঘোরাফেরা করতে দেখা না গেলেও তারা তার ঘরের মধ্যে ঠিকই জেগে রয়েছে। বেশ, ঠিক আছে, তুমি যখন আমাকে সামনে নিয়ে যেতে রাজি নও তখন অগত্যা আমি এখানেই নেমে পড়তে পারি। তবে অসংখ্য ধন্যবাদ তোমাকে। সত্যি আজকে জঙ্গলের মধ্যে একলা ওই পথ ধরে আসতে হলে আমার বেশ খানিকটা সময়ই লেগে যেত, আর বিরক্তিও লাগতো। ব্যাপারটা তুমি হয়তো বুঝতে পেরেছো। আর এই তোমার রিক্সায় চলে এমন রাতের বেলায় আমাকে নিয়ে এসে তুমি সত্যিই বড় আমাকে উপকারই করলে। তা বলো, তোমার ভাড়া কত? এই ছি বাবু, কি যে বলেন, আমি কি আপনার থেকে ভাড়া নিতে পারি? আপনি আমাদের গ্রামে শিক্ষকতা করতে এসেছেন, আপনার কাছ থেকে আমি মোটেও টাকা নিতে পারবো না। তাছাড়া টাকা পয়সা নিয়ে আমার হবেই বা কি? মিনমিনে স্বরে বলা লোকটার শেষের কথাটা আমার কানে কেমন যেন খটকা লাগলো। তার কথায় বিশেষ গুরুত্ব না দিয়ে আমি একটা প্রবল আপত্তি সুরেই বললাম, আরে না না, সে কথা কি, তুমি এমন রাত বিরেতে আমাকে জঙ্গলের পথ ধরে সম্পূর্ণ সুরক্ষিতভাবে গ্রামে নিয়ে এলে, অথচ তুমি ভাড়া নেবে না, তাই আবার হয় নাকি? হ্যাঁ বাবু, আমি কিছুতেই আপনার কাছ থেকে ভাড়া নিতে পারবো না। ধরে নিন আমি যা করেছি, যেটুকু করেছি সেইটুকু আমাদের গ্রামে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলোর মঙ্গলের জন্য করেছি। তাছাড়া আপনাকে তো বললাম, এর আগে যে মাস্টারমশাই আমাদের গ্রামে এসেছিলেন তাকেও কোনো এক রিক্সাওয়ালা ভাড়া ছাড়াই যাওয়া আসা করে দিত। আরে সে তো আর তুমি না, সে তো মারা গিয়েছে ডাকাতের কবলে পড়ে। সে নিত না বলে যে তোমাকেও নিতে হবে না তার কি কোনো মানে আছে নাকি? হ্যাঁ, আর এরকম কোনো বাধ্যবাধকতাও নেই। তুমি বলো তোমাকে কত ভাড়া দিতে হবে। আমি শতবার চেষ্টা করলাম সেই রিক্সা চালককে ভাড়া দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই সে আমার কথায় রাজি হলো না। অবশেষে আমি ধীরে ধীরে গাড়ি থেকে নেমে তার মুখোমুখি দাঁড়িয়ে 2 হাত জড়ো করে বললাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আজ এমনভাবে আমার উপকার করার জন্য।
আচ্ছা বেশ, ঠিক আছে, আমি তাহলে আসছি, পরে আবার আমাদের দেখা হবে নিশ্চয়ই। ও ভালো কথা, তোমার নামটাই তো জানা হলো না, তা তোমার নামটা কি? আমার প্রশ্নের উত্তরে কালো কম্বলের আড়াল থেকেই সে বৃদ্ধ এবার খনা গলায় নাকি সুরেই বলল, আগে বাবু, আমার নাম হরিহর। বৃদ্ধ রিক্সা চালক তথা হরিহরকে অন্তিমবারের মতো বিদায় জানিয়ে তাকে পেছনে ফেলে আমি সামনের রাস্তা ধরে আমি এগিয়ে আসতে লাগলাম। বেশ কিছুটা পথ চলে আসার পর হঠাৎ করেই সে আমার উদ্দেশ্যে পিছন থেকে বলল, বাবু, আমার কথাটা একটু মাথায় রাখবেন। এখানকার ছেলে মেয়েগুলো বড় মেধাবী, কিন্তু সঠিক শিক্ষকের অভাবে ওদের শিক্ষার বিকাশ ঘটছে না। আপনাকে সেই দায়িত্ব নিতে হবে বাবু, আপনাকে সেই দায়িত্ব নিতেই হবে। হরিহরের কথা শুনে আমি পিছন ফিরে তাকাতে রীতিমতো অবাক হয়ে গেলাম। দেখলাম সেখানে আর কেউই নেই, না আছে হরিহর, না আছে তার প্রিয় রিক্সা গাড়ি। সব যেন একেবারে বাতাসের সাথে ভোজ বাড়ির মতো মিলিয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে গ্রামে পৌঁছে আরও কিছুটা এগিয়ে আসার পর একটা ছোট মতন ঠাকুর দালান আমার নজরে পড়ল, যেখানে আগুন জ্বালিয়ে বেশ কিছু মধ্যবয়সী পুরুষ মানুষ মানে নানা রকমের গল্পগুজব করছে আর কি, আর আড্ডাও দিচ্ছেন। আমাকে দেখেই তারা ঠাকুর দালান থেকে নেমে এসে আমার সাথে পরিচয় করলেন। আমি তাদের গ্রামের নতুন মাস্টার মশাই। এই কথা শুনে তারা প্রত্যেকেই অত্যন্ত খুশি হয়েছেন, হ্যাঁ এমনটা পরিষ্কার বুঝতে পারলাম। তবে তারা যখন আমায় প্রশ্ন করলো এত রাতে আমি ওই জঙ্গল দিয়ে কীভাবে আসলাম, সেই ব্যাপারে আমি কিন্তু কোনো অস্বাভাবিক কিছুই ঘটনার কথা বলতে পারিনি। তখন আমি তাদের প্রশ্নের উত্তরে বললাম, না, আমার সাথে কোনো কিছুই ঘটেনি, আর ঘটবেই বা কী করে? আপনাদের গ্রামের হরিহর রিক্সাওয়ালা আমাকে নিয়ে এলো বলে কথা। গ্রামে আসার খানিকক্ষণ আগে সে আমায় নামিয়েও দিল। দুই চোখ হয়ে উঠল বিস্ফারিত, একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলো তারা সকলেই। আমি বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। এরপর তারা আমাকে যে সকল কথা বলেছিল তা শুনে আমার বাস্তব অবাস্তব ঠিক বেঠিক সমস্ত কিছু ধ্যান ধারণা একেবারেই গুলিয়ে গিয়েছিল। আমার কাছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা বিচার করা বড়ই কঠিন হয়ে দাঁড়ালো। রজতবাবুর কথা থামতেই রানা প্রশ্ন করল, কাকাবাবু, আপনি গ্রামবাসীদের মুখ থেকে কী এমন তথ্য জানলেন যার কারণে আপনার সমস্ত সত্যি মিথ্যের হিসেবটাই গুলিয়ে গেল? গ্রামবাসীদের মুখে শুনলাম হরিহর নামের ওই রিক্সা চালক নাকি আজ থেকে ঠিক 3 বছর আগেই ডাকাত দলের আক্রমণে মৃত্যুর মুখে ঢলে পড়েছিল, অর্থাৎ সে মারা গিয়েছিল। উলুমারি গ্রামের প্রাক্তন শিক্ষককে সে বড়ই ভালোবাসত, তাকে সম্মানও করত। তাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ শেষ করে দিয়েছিল এই বৃদ্ধ মানুষটা। হরিহরের মৃত্যুর পর তার অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি, ওই জঙ্গলের মধ্যেই সে ঘুরপাক খায়, আর প্রতি সন্ধ্যার অন্ধকারে পর থেকে তাকে দেখা যায়। জঙ্গলের রাস্তা ধরে সেখানকার যে সমস্ত স্থানীয় মানুষেরা যাতায়াত করে তারা প্রত্যেকেই পায় টানা একটা রিক্সা গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ অথবা আবঝাল অন্ধকারে কালো মতো কিছু একটা যাতায়াত করতে বুঝতে পারে আর কি। কিন্তু কেউ সব কিছু জেনে শুনেও তার রিক্সা গাড়িতে উঠতে চায় না, অথবা কেউ উঠতেও দ্বিধাবোধ করে আর কি। আজ পর্যন্ত হরিহরের আত্মা কারোরই কোনো ক্ষতি করেনি, বরং তাদের গ্রামের মানুষদের উপকারী করেছে, আর মৃত্যুর পরেও গ্রামে পৌঁছে দিয়েওছে। হরিহরের বরাবরই ইচ্ছে ছিল তাদের গ্রামের শিক্ষার প্রলয় যেন আলোকিত হয়ে ওঠে।
সব কিছু শুনে বেশ অনেকটা সময় লাগলো ধাতস্থ হতে আমার। আমি বুঝতে পারলাম কেন তখন ওই রকম ভয়ানক ভীতপ্রদ মুখমণ্ডল এবং ওই কঙ্কালসার হাত দেখেছিলাম। তার মানে হরিহর রিক্সাওয়ালা তার নিজের জীবনের ঘটনাই আমাকে গল্পের মতো করে শোনাচ্ছিল। হরিহর রিক্সাওয়ালা প্রেতাত্মা হলেও আদতে সে যে চায় সার্বিক উন্নয়নের ঘটনা এবং ছোট ছোট বাচ্চা শিশুদের শিক্ষার সঠিক শিক্ষা, সেটা আমি বুঝতে পেরেছিলাম। আমি উলুমারি গ্রামে শিক্ষকতা করেছিলাম একটানা প্রায় 15-20 বছর ধরে। ততদিনে সেই গ্রাম সহ বিদ্যালয়ের অত্যাধিক উন্নতিও ঘটেছিল। এরপর অবশ্য কখনো কোনোদিনও আর ওই বনের পথে হরিহরের সাথে আমার আর দেখা হয়নি। তবে গ্রামের কিছু কিছু মানুষ বলে নাকি সে এখনো ওখানেই থেকে গিয়েছে। উলুমারি গ্রামের বিদ্যালয়ে বেশ কয়েক সুনির্দিষ্ট পথে পরিচালিত করলেন। এজন্যই বলি, ভূত প্রেত মানে যে সবসময় মানব জাতির জন্য ক্ষতিকারক কিংবা তাদের নাম শুনে রাম নাম জপ করতে হবে তেমনটা কিন্তু নয় হে। মানুষের মধ্যে যেমন ভালো মন্দের বাদ বিচার থাকে, ঠিক তাদের মধ্যে এরকম পার্থক্য রয়েছে। এই অভিজ্ঞতাই আমার সমস্ত দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে, বুঝলে। আমি বিশ্বাস করেছিলাম অতিলৌকিক সত্তা বলে কিছুই হয় না, তবে সকল কিছুই যে ক্ষতিকারক তেমনটাও নয়। চলো এবার ওঠা যাক। এই কই রে কমল, বল এই কত টাকা তোর হয়েছে, আমি দিয়ে দিচ্ছি। চায়ের দোকানের বিল মিটিয়ে দিয়ে প্রবীণ, রজতবাবু এবং চৌধুরী পাড়ার মনমোহন চৌধুরী বেরিয়ে এলেন চায়ের দোকান থেকে। কনকনে ঠান্ডা শীতের রাতে তারা নিজেদের মতন করে হাঁটতে আরম্ভ করলেন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। রজতবাবু বের হওয়ার সময় দেখেছিলেন তার বলা আজকের ঘটনা সকলে যেন মন্ত্রমুগ্ধের মতো শুনছিল।